ষড়যন্ত্রে মেতেছে দেশের উন্নয়ন বিরোধী মহল, ছড়াচ্ছে বিভ্রান্তি বলেছেন তারেক রহমান। জানালেন বাজেটে থাকবে ফ্যামিলি ও কৃষক কার্ডের আলাদা বরাদ্দ। দিল্লির রক্তচক্ষুকে ভয় নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান ডক্টর শফিক। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক হবে গঙ্গার পানির হিস্যা দেখিয়ে জানিয়েছেন মির্জা ফখরুল। যুদ্ধের কারণে বাজেটের 40,000 কোটি টাকা চলে গেছে জ্বালানি খাতে, জানিয়েছেন অর্থমন্ত্রী। ব্যাংকিং খাত ঠিক না হলে থামবে না অর্থনৈতিক ধস, অভিমত হোসেন জিল্লুরের। ইরানের পারমাণবিক কর্মসূচিতে আজীবনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের। হরমুজ অঞ্চল দিয়ে সামরিক জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা IRGC। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। কেউ অরাজকতা করতে চাইলে জনগণ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি করে দেন সরকার প্রধান। তিনি জানান, নতুন বাজেটের পর আরও অধিক সংখ্যক মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেয়া হবে। শিক্ষা খাতে এবার সর্বোচ্চ বাজেট রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। চাঁদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রহমান। ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন চাঁদপুর প্রতিনিধি রহিম বাদশা। দেশের প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর। সকাল সকাল গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা দেন সরকার প্রধান। সবার আগে বাংলাদেশ লেখা সেই লাল রঙের গাড়ি, যেই গাড়িকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ। হাত নেড়ে সাধারণ মানুষের আবেগের জবাবও দেন তারেক রহমান। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। আস্তে আস্তে সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান সরকার প্রধান। আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাআল্লাহ, তাহলে সেটির বাস্তবায়ন হবে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লা জেলা সহ আশেপাশের জেলাগুলোতে প্রচুর শাকসবজি উৎপাদন হয় এবং অনেক ক্ষেত্রে অনেক শাকসবজি এই এলাকা থেকে বিদেশেও রপ্তানি হয়। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব। যত দ্রুত সম্ভব এই বিষয়টি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। পরে চাঁদপুর শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দখাল পুনর্খনন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন তারেক রহমান। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম, এই যে পরিকল্পনার কথা বললাম, এই যে আমার লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সাথে বললাম, আপনারা কি এর সাথে একমত? এরপর চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্বকাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। দেশের 20টি জেলা থেকে এ সময় অনলাইনে যুক্ত হন সুবিধাভোগী নারী সদস্যরা। দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাত হিসেবে পরিণত করে দেশকে এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। কাজেই আমার এই রাজনীতির সাথে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি, দেশ গঠনের রাজনীতি, এই রাজনীতির সাথে আপনারা কে আছেন? হাত তুলুন। আসুন আজকের এই জনসময় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, এই রাজনীতিকে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে না পারে। সেজন্যই আমরা একটি কথা বলে থাকি, করব কাজ গৌরব দেশ সবার আগে। পরে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে জনগণের কাছে যেসব ওয়াদা করেছিল বিএনপি, রাষ্ট্র ক্ষমতায় এসে সেই দলের প্রধান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেয়া সেই ওয়াদাগুলো একের পর এক বাস্তবায়ন করছেন। তিনি বলছেন, জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় বর্তমান সরকার।
জনগণের আইনের শাসন, মানবাধিকার সহ যাবতীয় সব অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, সরকারি কলেজ মাঠ, চাঁদপুর। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভারত মুসলমানদের উপর নির্যাতন ও বাংলাদেশকে রক্তচক্ষু দেখাচ্ছে। দিল্লির রক্তচক্ষুকে ভয় নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে সরকারকে আহ্বান জানান তিনি। বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিক বলেন, জনগণের রায় অমান্য করে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। যারা জনগণকে ধোঁকা দিয়েছে তাদের বিচার জনগণই করবে। সমাবেশে তিনি আরো বলেন, দেশে গুমের সংস্কৃতি বন্ধে স্বাধীন গুম কমিশন ও কার্যকর মানবাধিকার কমিশন গঠন করা প্রয়োজন। অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় দলকানা ব্যক্তিদের বসানো হচ্ছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও মানকে ক্ষতিগ্রস্ত করছে। সংসদে জনগণের সমস্যা নিয়ে কথা বলতে বাধা দেয়া হলে তারা জনগণের পার্লামেন্টে চলে যাবেন বলেও সতর্ক করেন সংসদের বিরোধী দলীয় এই নেতা। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হওয়ার ভিত্তিতেই ভারতের সাথে সম্পর্ক নির্ধারণ হবে বলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বাংলাদেশের স্বার্থ ন্যায্য হিস্যা কোনো চুক্তি করবে না বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রতিবেশী দেশকে এমন বার্তা দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের 1/3 জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায়, তাহলে বাংলাদেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে এমন কোনো চুক্তি বিএনপি সরকার করবে না। পানির ন্যায্য হিস্যা আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি শক্তি ক্রমাগত সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। ফারাক্কা বাঁধের ফলে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি ও পানির সমস্যা নিরসনে স্বল্পমেয়াদী চুক্তি কাজে আসবে না জানিয়ে ভারতের সাথে দীর্ঘমেয়াদী পানি বন্টন চুক্তির পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্যে দিয়ে, জ্বালা আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা হচ্ছে খুব পরিষ্কার কথা আমাদের। অন্যথায় যে কথাটা এলাকার মধ্যে বলেছেন, যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের প্রতি, একথা বিশ্বাস করি। আর কোনো টালবাহানা না করে ভারতকে গঙ্গা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, দেশের স্বার্থের ভিত্তিতে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী গঙ্গা চুক্তি নবায়ন করবে সরকার। ওমর ফারুকের রিপোর্ট। মৌলানা ভাসানের ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির এই আলোচনা সভা। শনিবার জাতীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এতে অংশ নেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ সহ এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ করার আগেই এই চুক্তি আবার জাতীয় স্বার্থের ভিত্তিতে নবায়ন করার জন্য জাতীয় ঐক্যমত্যের উদ্যোগ নিতে হবে বলে জানান তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। 56,000 বর্গমাইলের বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া গণতন্ত্রের সংগ্রাম কায়েম করা যায় না। ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া অসাম্প্রদায়িকতা চর্চা করা যায় না। ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করা যায় না। এবং আমাদের 56,000 বর্গমাইলের যে নিজস্ব সংস্কৃতি, আমরা তা দাঁড় করতে পারবো না। এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু গঙ্গা কিংবা তিস্তা নয়, উজান থেকে আসা নদীগুলোর ন্যায্য হিস্যা দিতে হবে। আমরা আহ্বান জানাচ্ছি, আর কোনো টালবাহানা না করে এই ডিসেম্বর মাসে আমাদের চুক্তি যেন নবায়ন করা হয়, সেটা অনির্দিষ্ট কালের জন্য করা হয়, নেক্সট চুক্তি না হওয়া পর্যন্ত। আমরা আহ্বান জানাচ্ছি যে নবনির্বাচিত পশ্চিমবাংলার সরকার
খুব খুশি হয়েছি আমরা যে নির্বাচিত হয়েছেন, কিন্তু দয়া করে বিভাজনের রাস্তা তৈরি করবেন না। দয়া করে অযথা এমন বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে দেবেন না যা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে গিয়ে হাজির হয়। প্রতিবেশীর সাথে সম্পর্ক অবনতি চায় না বাংলাদেশ, তবে সীমান্ত হত্যা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি খাতে 40,000 কোটি টাকা বাজেট থেকে চলে গেছে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এবার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক বাড়ানো হয়েছে, কারণ সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নাগরিক অধিকার। সবার সহযোগিতা না থাকলে শুধু বাজেট দিয়ে কিছুই হবে না। স্বাস্থ্য খাতে অতীতের মতো যেন লুটপাট না হয়, সেজন্য বরাদ্দের সঠিক ব্যবহারও নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। আমরা একটা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রাচ্যের ওয়ারের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের মধ্যে, প্রায় 4 বিলিয়ন মানে 40,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস। স্বাস্থ্য খাতে বরাদ্দ আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি। সরকারি হাসপাতালগুলোর একটা সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা প্রাইভেট হসপিটালগুলোর সাথে কথা বলছি। আমরা তাদেরকে পেশেন্টকে তাদের কাছে পেশেন্ট পাঠাবো, তারা তাদের চিকিৎসা করবে, বিলটা সরকার দিয়ে দেবে। আসন্ন বাজেটে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর আদায় বৃদ্ধি এবং অর্থনৈতিক অবকাঠামো সংস্কারের সরকারের গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বাজেট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শীর্ষক প্রাক বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক তিতুমির বলেন, সরকার 2030 সালের মধ্যে কর জিডিপি অনুপাত 10% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। একই সঙ্গে আগের সরকারের ঋণের বোঝা তো বহন করতেই হচ্ছে, তারপরও নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবারের বাজেটে অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত অন্তর্বর্তীকালীন সরকারের কি পরিমাণে প্রবৃদ্ধি ঘটেছিল 24-25 অর্থ বছরে, আর আমরা মধ্য ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করার পরে এই 30শে জুন কত ট্যাক্স জিডিপি রেশিও বাড়লো। এটা একটা ধরলেই বোঝা যাবে সক্ষমতার নির্দেশ যে তারা কর আহরণ করতে পারে কিনা। আর আমরা পরিষ্কার করে বলেছি যে 2030 সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের 10% কর জিডিপি হবে এবং 2035 সালে 15% হবে। The taste of the pudding in its eating. প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, আওয়ামী সরকারের সাথে জনগণের সম্পর্ক ছিল না, তাই বিগত সময়ে নানা অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু জনগণের তেমন কোনো কাজে আসছে না। রাজধানীতে এক হোটেলে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, রাজস্ব ব্যবস্থাপনা রাজনৈতিক বিষয়, তাই জনগণের চিন্তা করেই বাজেট প্রণয়ন করতে হবে। শিল্প ও বিনিয়োগ প্রশ্নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। এজন্য বিনিয়োগের সকল প্রতিবন্ধকতা দূর করা হবে এবং রাজস্ব ও কর নীতিতেও হুটহাট পরিবর্তন করবে না সরকার। নারী ক্ষমতায়নের উন্নয়নের পরিমাপক মন্তব্য করে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের সকল বাজেট প্রস্তাবনা গ্রহণ করা প্রয়োজন। যদি জনগণের কাছে দায়িত্ববোধ না থাকে তখন কি করবে? তারা ভৌত অবকাঠামো বানাবে, কিন্তু সেখানে মানুষ থাকবে না। আমি কালকে গোপালগঞ্জে গিয়েছিলাম, এত নয়নাভিরাম দালান কোঠা, আপনারা যেতে পারেন, চমৎকার লাগবে। এখানে একটা পল্লী উন্নয়ন একাডেমি আছে, চমৎকার দালান, 16টা স্যুট আছে,
মানে আন্তর্জাতিকভাবে আপনারা যারা যারা যান সেই সমস্ত যেই সমস্ত কনফারেন্স ফ্যাসিলিটি সব আছে, কিন্তু মানুষ। ব্যাংকিং খাতের সংকট সমাধান না হলে অর্থনৈতিক ধস থামানো যাবে না মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, শুধু সংকটের কথা না বলে সংকট বিশ্লেষণের মাধ্যমে সমাধান বের করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাজধানীতে শনিবার সিরডাপ মিলনায়তনে ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত ব্যাংকিং খাতের বিপর্যয় ও অর্থনীতিতে এর প্রভাব আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কুলুষিত নীতি প্রক্রিয়া ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা। তিনি বলেন, কুলুষিত রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ব্যাংক সহ আর্থিক খাত সমস্যাগ্রস্ত হয়েছে, তা যেন আর ফিরতে না পারে তা নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, ব্যাংকিং খাতে সবচেয়ে বড় বিষয় আস্থার সংকট। আস্থার সংকট কাটাতে লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তারা। এছাড়াও ব্যাংক রেগুলেশন আইনের বিতর্কিত 18 এর ক ধারা পুনর্মূল্যায়নেরও আহ্বান জানান বক্তারা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে ভবিষ্যতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মান উন্নয়নে ও সক্ষমতা বাড়াতে সরকারি সহযোগিতাও অব্যাহত থাকবে। শনিবার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ছাত্রীনিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নবনির্মিত ছাত্রীনিবাস কলেজটির ছাত্রীদের আবাসনের সমস্যা সমাধান করবে। তিনি আরও বলেন, ঢাকা 6 আসনের জনগণের প্রত্যাশা অনুযায়ী ন্যাশনাল মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে সব ধরনের চেষ্টা করা হবে। ন্যাশনাল হাসপাতালের মান উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির জন্য তারা বদ্ধপরিকর। প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা 6 আসনের নির্বাচনী প্রচারণায় এসে এই কলেজ ও হাসপাতালের উন্নয়নের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান সহ হাসপাতালটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। ধন্যবাদ জানানোর জন্য মাইক্রোফোন তুলে নিয়েছি। আসলে আপনাদের এই ছাত্রী হোস্টেল এটিকে নির্মাণ করা এবং উদ্বোধন করা এবং এটিকে কার্য সচল করার জন্য এটা একটা জার্নি ছিল, একটা স্টোরি ছিল। আপনাদের সকলে মিলে আপনারা এটিকে বাস্তবায়ন করেছেন, সেটার জন্য আমার পক্ষ থেকে এবং ঢাকা 6 আসনের সকল ভোটার এবং বাসিন্দাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ধন্যবাদটি আপনাদের প্রাপ্য, কারণ এর মাধ্যমে এই কলেজের যে ছাত্রীনিবাসের যে সমস্যা রয়েছে সেটির কিছুটা হলেও নিরসন হবে। আমরা আশা রাখি যে আগামী দিনে আরও ব্যাপকভাবে আপনাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারিভাবে আমরা সকল ধরনের সহযোগিতা এবং সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা চাই একটা আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ হসপিটাল হয়েছে, আগামীতে যদি মেডিকেল। ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আজীবনের নিষেধাজ্ঞার শর্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, অন্তত 20 বছরের জন্য পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধে রাজি হলেই ইরানের সাথে একটি চুক্তি হতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবারও আলোচনার প্রস্তাব পাওয়ার দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে হরমুজ প্রণালী দিয়ে সামরিক জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGC। যতই সময় যাচ্ছে ততই যেন আরও শক্তিধর, খ্যাপাটে আর ধারালো হচ্ছে খামেনির দেশ ইরান। আমেরিকা সহ শত্রুকে ঘায়েল করতে এবার শুধু হরমুজ প্রণালীর পানির ওপরে নয়, পানির নিচেও নতুন অস্ত্র তৈরি করছে তেহরান। কেবল মিসাইল বা ড্রোন নয়, বরং শত্রুকে দমনে ইরানের নতুন হাতিয়ার লুকিয়ে আছে হরমুজ প্রণালীর পানির নিচে, যেখানে রয়েছে আন্তর্জাতিক ডেটা কেবলস। আর এসব কেবলস ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে যোগাযোগ ও আর্থিক তথ্য আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে শুধু হরমুজের জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেই থেমে নেই ইরান। এবার তারা হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া সাবমেরিন কেবলসের ওপর নজরদারি বা তদারকি করতে চায়। অর্থাৎ এসব কেবলসের নিরাপত্তা ও ব্যবহারের বিষয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ এগুলো ব্যবহারের জন্য ইরানকে টোল দিতে হবে ইউরোপ, আমেরিকা সহ গোটা বিশ্বকে। ইরানের ভয়ঙ্কর এই উত্থানে কি ভয় পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কারণ সুর কিছুটা নরম করে এবার বললেন, আজীবন নয়, 20 বছরের জন্য ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে চুক্তি হতে পারে। অথচ কদিন আগেই ইরানের পাঠানো সবশেষ শান্তি প্রস্তাবকে আবর্জনা উল্লেখ করে প্রত্যাখ্যানের পর বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতির কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন।
তবে মুখের হুঙ্কার এখনো থামেনি আমেরিকার একমাত্র বন্ধু ইসরায়েলের। বলছে ইরানের ওপর নতুন করে হামলার জন্য প্রস্তুত হচ্ছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। আগামী সপ্তাহেই শুরু হতে পারে নতুন সামরিক অভিযান। ইরানের সামরিক স্থাপনাগুলোতে তীব্র বোমা হামলার পাশাপাশি স্থল সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন খোদ ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তা। ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল করতেও সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। তবে এখন শক্তিশালী ইরান সাফ জানিয়ে দিয়েছে পরমাণু ইস্যুতে কোনো ছাড় নয়। পাশাপাশি যে কোনো ধরনের হামলা প্রতিরোধে ইরানি সেনারা আগের চেয়ে বেশি ধারালো, কারণ যুদ্ধবিরতির মধ্যে নিজেদের প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে তারা। এমন পরিস্থিতিতে শান্তি আলোচনা নাকি নতুন করে সামরিক লড়াই, কোন দিকে মোড় নেবে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক, সেদিকেই নজর পুরো বিশ্বের। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 2 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত 1069 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 2.5 দশকের রেকর্ড ভেঙেছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে ক্রমান্বয়ে হামের রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল লতিফার রহমান। একই সাথে তিনি আরও জানিয়েছে টিকা নেয়া রোগীরাই দ্রুত সুস্থ হয়ে উঠছে। আরিফিন শাওনের রিপোর্ট। ছোট বাবু যে বয়সে মায়ের কোলে চঞ্চলতার সাথে সময় পার করার কথা, সেখানে হাসপাতালের বেডে ক্যানুলা লাগিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে তাকে, মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে অক্সিজেন। কিছু সময় পরপরই কান্নার মাধ্যমে বিরক্তি প্রকাশ করছে কথা বলতে না পারা এই শিশুগুলো। রাজধানী ঢাকার হাম ডেডিকেটেড হাসপাতাল ডিএনসিসির চিত্র এটি। দেশে হাম পরিস্থিতি এখন চরম উদ্বেগজনক। গত 2.5 দশকের সব রেকর্ড ভেঙে গত 2 মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 55,000, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 450। এদিকে একাধিক হাসপাতাল ঘুরে বেশ উদ্বিগ্ন রোগীর স্বজনরা। এই তো 6 দিন, আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে ছুটি দিয়ে দিছে, চলে যাবো একটু পরে। আনছিলাম বলে তখন খারাপ ছিল। আমরা 2 জায়গায় হাসপাতালে গিয়েছি, ওইখানে সিট পাই নাই, তারপর আমরা এখানে আসছি। এখানে এসে আলহামদুলিল্লাহ সিট পাইছি। আর 1 মাস আগ থেকে 1.5 মাস আগ থেকে ভুগতেছি। মনে করেন ঢাকা মেডিকেলে 4 দিন ভর্তি ছিলাম, পরে বাসায় গেছি, কইছে আমার বাচ্চা সুস্থ হয়ে যাবে, পরে আর সুস্থ হয়নি। রোগী বাড়ার সাথে সাথে সেবা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল লতিফার রহমান। সামনে যদি রোগীর চাপ আরও বাড়ে, অবশ্যই আমরা সর্বতোভাবে প্রস্তুত। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ধাপে ধাপে আমার রোগী যদি বাড়ে, আমার কি পরিমাণ ডাক্তার এবং কি পরিমাণ নার্স অ্যাটাচমেন্ট লাগবে, সেই ব্যাপারে আমরা প্ল্যানিং করে আমরা চিঠি দিয়ে রেখেছি। এবং আমরা যখনই আমাদের রোগী বাড়ছে, সে অনুযায়ী আমরা ডাক্তার এবং নার্স যখন চাহিদা করি, আমরা 48 ঘন্টার মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা পেয়ে যাচ্ছি। এদিকে ভ্যাকসিন না দেয়া এবং অপুষ্টিতে ভোগা শিশুরাই মারা যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাম ভাইরাস যখন শরীরে প্রবেশ করে, এটি শরীরে প্রবেশ করার পরে শরীরের প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে চৌচির করে দেয়, ফলে একটি শিশু বা রোগী মারা যায়। এর মূল কারণ হচ্ছে টিকা। 2024-এর একটি অংশ, 25 এবং 26-এর একটি অংশ শিশুর টিকা পায়নি। টিকাহীন শিশুদের মধ্যে যারা অপুষ্টিতে ভুগতেছিল, যারা ঠিকমতো মায়ের দুধ পায়নি, তাদেরকে প্রথমে আক্রান্ত করে। হামের প্রকোপ থেকে বাঁচতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত 3 মাসে জাতীয় সংসদের আলোচনায় বিএনপি জামাত বড় কোনো সফলতা দেখাতে পারেনি। দেশ কোন দিকে যাচ্ছে সেটা নিয়েও উদ্বিগ্ন মানুষ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত রাষ্ট্রের কাঠামোগত সংস্কার বিষয়ক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি ও জামাত একসময় একটি দলের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছে। এখন রাষ্ট্রের সংস্কার নিয়ে তারা পরস্পর বিরোধী অবস্থানে। পুলিশ, বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার নিয়ে সরকারি দলের অবস্থান নিয়েও সমালোচনা করেন মাহমুদুর রহমান মান্না। এ সময় সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে। গণতন্ত্রের ভিত শক্ত করতে দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। আমি জামাতকেও এখন ছোট করতে চাই না, কারণ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবার সহযোগিতা চাই, তাদের যথাযথ ভূমিকা চাই। কিন্তু আমি সত্যি বলছি, এই 3 মাস যেরকম করে পার্লামেন্ট গেল, এখন দাঁড়িয়ে এরকম করে বলবার মতো হয়নি যে এই পার্লামেন্টটা বড় একটা সফলতা দেখাতে পেরেছে। এই যে কাঠামোগত সংস্কারের কথা বলছি, সে তো বিরাট কথা। তার জন্য আপনার পুলিশের সংস্কার করতে হবে, তার জন্য আপনার বিচারের সংস্কার করতে হবে। আপনি তো বিচার ব্যবস্থা সংস্কার করতেই দিচ্ছেন না। কাঠামোগত সংস্কারের সম্ভাবনা
দিন দিন দূরীভূত হচ্ছে। তো এটার একমাত্র সমাধান হলো ওই যে সেই কবির ভাষায়, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে তোমার মেয়ে উঠলে মাগো রাত পোহাবে তবে। তো আমরা আবারও আমাদেরকে সোচ্চার হইতে হবে, আমাদের ভূমিকা রাখতে হবে, তাহলেই বা হয়তোবা উই হ্যাভ এ ফাইটিং চান্স। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে চায়। সকল দেশপ্রেমীকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে দেশ গড়ার কথাও বলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, সভ্যতা ও সমাজ নির্মাণে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। মানব কল্যাণ ও দেশপ্রেম থেকে শিল্পীরা এই পেশায় যুক্ত হন। মন্তব্য করে তিনি বলেন, শিল্পীরা দেশ, জাতি ও বৈশ্বিক অঙ্গনে প্রভাব রাখতে পারে। সরকার শিল্পীদের পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগ রাষ্ট্র চিন্তাশীল ও উৎপাদনমুখী কাজে পৃষ্ঠপোষকতা করে না, কিন্তু তার মন্ত্রণালয় এই ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে এমন আশ্বাস দেন তিনি। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষকে চিন্তা শক্তি চালিত করতে মন্তব্য করে তিনি বলেন, এই চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে। সমাজের আইন শৃঙ্খলা ঠিক রাখা শুধু পুলিশের একার কাজ নয়, এতে সহযোগিতা করতে হবে সাধারণ মানুষকে, বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে রাজধানীর পল্লবীতে ওপেন হাউস ডে অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, গত 17 বছর পুলিশকে ব্যবহার করে এই বাহিনীর বদনাম করা হয়েছে। বর্তমান সরকার পূর্ণ স্বাধীনতা দিয়ে জনগণের বন্ধু হওয়ার সুযোগ করে দিয়েছে। এজন্য দরকার জনগণের সহযোগিতা ও আন্তরিকতা। আহ্বান করেন মাদক কারবারিদের উৎপাদন এবং আমদানি গোড়া থেকে বন্ধ করার। এ সময় আইনশৃঙ্খলা নিয়েও কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস.এম. নজরুল ইসলাম। আসন্ন ঈদকে কেন্দ্র করে কোরবানির হাটে জাল টাকা, ছিনতাই ও চাঁদাবাজি রোধে পুলিশ তৎপর বলেও জানান ডিএমপির ভারপ্রাপ্ত এই কমিশনার। যখনই ওই বিগত সরকারকে দেখেছি তারা পুলিশকে কিভাবে ব্যবহার করে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী সবার উপরে কিভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে। আমরা সেই 17 বছরের ইতিহাসে ফিরে যেতে চাই না। আমরা চাই পুলিশ সত্যিকার অর্থে জনগণের বন্ধু হিসেবে কাজ করবে। পুলিশ সত্যিকার অর্থে এই জনগণের সেবক হিসেবে কাজ করবে। পুলিশ সত্যিকার অর্থেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা পদক্ষেপ রয়েছে সেগুলো তারা গ্রহণ করবে। আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা। আমরা প্রথমে এই যারা এগুলোর স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে আমরা সোমবারে একটা মিটিং ডেকেছি। এরপরে যারা মার্কেটের ইজারা পাইছে ইজারাদারদেরকে নিয়ে আমরা বসবো। আমরা যে কমফোর্টেবলি সুন্দরভাবে যেন গরুর মার্কেট, জাল টাকা, ছিনতাইকারী, মলম পার্টি মানুষ যেন হয়রানি না হয়, আমরা পুলিশি ব্যবস্থা নিব। এটা নিয়ে আপনাদের অডিট হওয়ার কোনো কারণ নেই। গ্রাহক সেবা আরও আধুনিক, সহজ ও প্রযুক্তি নির্ভর করতে পূবালী ব্যাংক পিএলসির সিলেটে 4টি নতুন ইলেকট্রনিক বুথ উদ্বোধন করা হয়েছে। এই ইলেকট্রনিক বুথগুলো হলো বড়শালা ইলেকট্রনিক বুথ, লামাবাজার ইলেকট্রনিক বুথ, বর্ণমালা পয়েন্ট ইলেকট্রনিক বুথ এবং দরগা গেট ইলেকট্রনিক বুথ। ব্যাংকের পরিচালক রোমানা শরীফ ও রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ইলেকট্রনিক বুথগুলোর উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসার মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, কার্ড বিজনেস বিভাগের প্রধান উপমহাব্যবস্থাপক এন.এম. ফিরোজ কামাল সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ষড়যন্ত্রে মেতেছে দেশের উন্নয়ন বিরোধী মহল, ছড়াচ্ছে বিভ্রান্তি, বলেছেন প্রধানমন্ত্রী। জানালেন, বাজেটে থাকবে ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য আলাদা বরাদ্দ। দিল্লির রক্তচক্ষুকে ভয় নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান ডাক্তার শফিক। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক হবে গঙ্গার পানির ন্যায্য হিস্সা দেখে, জানিয়েছেন মির্জা ফখরুল। যুদ্ধের কারণে বাজেটের 40,000 কোটি টাকা চলে গেছে জ্বালানি খাতে, জানিয়েছেন অর্থমন্ত্রী। ব্যাংকিং খাত ঠিক না হলে থামবে না অর্থনৈতিক ধস, অভিমত হোসেন জিল্লুরের। ইরানের পারমাণবিক কর্মসূচিতে আজীবনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের। হরমুজ অঞ্চল দিয়ে সামরিক জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা IRGCর। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে রাত 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।